আছো? আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমরা সবাই জানি আমরা একটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিপদের মধ্যে দিয়ে যাচ্ছি। আমাদের সবাইকে এই সময় নিজেদেরকে একটু সেফ থাকতে হবে এবং আমাদের আশেপাশের সবাইকেও সেফ রাখতে হবে এবং আমাদের কিছু নিয়মকানুন অবশ্যই মেনে চলতে হবে, যা আমাদের জন্য খুবই প্রয়োজনীয়। আমরা এই সময়টাতে অনেক বেশি সময় পাচ্ছি। আসলে এই সময়টা আমাদের উচিত সবাই মিলে যেন ভালো মতো সময়টাকে আমরা ব্যবহার করতে পারি। এর জন্যই আমাদের একটু প্রচেষ্টা যে আমাদের একটু পড়াশোনাটাও চালিয়ে যেতে হবে, কারণ আলহামদুলিল্লাহ আমরা জানি যে আমাদের যখন কলেজ খুলে যাবে তখন ইনশাল্লাহ আমাদের সব কার্যক্রমগুলো আস্তে আস্তে আবার শুরু হয়ে যাবে। এর জন্য আগে থেকেই আমাদের একটু নিজেদেরকে তৈরি করা উচিত। তো আলহামদুলিল্লাহ, চলো আমরা সবাই আজকে আমাদের ক্লাসটা শুরু করি। আজকে আমরা পড়ব পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র। আচ্ছা, চলো তড়িৎ অধ্যায়টা। তড়িৎ বলতে কি বোঝায়? স্থির বা গতিশীল আধানের প্রকৃতি বা প্রভাবকে আমরা জানি যে তড়িৎ বলে থাকি। দেখো, তড়িৎ বলতে আমরা বুঝি স্থির বা গতিশীল আধান। এখানে আধানের ধরনটা দু ধরনের হতে পারে। এক হচ্ছে স্থির থাকতে পারে অথবা সে গতিশীলও থাকতে পারবে। প্রকৃতি এবং প্রভাব ও ক্রিয়াকে তড়িৎ বলা হয়। তড়িৎ হচ্ছে দু প্রকার, একটা হচ্ছে স্থির তড়িৎ আর একটা হচ্ছে কি চলতড়িৎ। আমাদের আজকের পাঠ্য বিষয় হচ্ছে চলতড়িৎ। গতিশীল আদানের প্রভাব বা ক্রিয়াকে চলতড়িৎ বলা হয়। এখন আমাদের বুঝতে হবে যে যদি আমি স্থির তড়িৎ বলতে চাই তখন কিন্তু স্থির আদান নিয়ে আমরা কথা বলবো, যেখানে আদানগুলো গতিশীল অবস্থায় থাকবে না। যদি আমরা চলতড়িৎ নিয়ে কথা বলি তখন হচ্ছে আমাদের আধানটা থাকবে গতিশীল অবস্থায়। আচ্ছা, এই অধ্যায়ে আসলে আমরা কি কি পড়বো? আচ্ছা, এই অধ্যায়ে আমরা পড়বো জুলের তাপীয় ক্রিয়া, জুলের সূত্রগুলো পড়বো, তড়িৎচালক শক্তি বলতে কি বোঝায়, তড়িৎচালক শক্তি কি, কিরশফের সূত্র এবং শান্ট, এই সম্পর্কে আমরা পড়াশোনা করব। আচ্ছা, এবার আমাদের এই অধ্যায়ের প্রথম যে পাঠটা হচ্ছে সেটা হচ্ছে রোদের উপর তাপমাত্রার প্রভাব। এখন আমাদের প্রথম বুঝতে হবে রোদটা কি। রোদ হচ্ছে পরিবাহী যে ধর্মের জন্য এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ বিঘ্ন হয় তাকে কি রোদ বলে। তড়িৎ প্রবাহ বিঘ্ন বলতে কি বোঝায়? ধরো কোনো একটা পরিবাহীর মধ্যে দিয়ে যেই পরিমাণ রোদ প্রবাহ যাওয়া দরকার ছিল, এখন আমি সেই পরিমাণ প্রবাহ না যেয়ে কম অথবা বেশি যেতে হবে। তখন আমার কি হবে, এর মধ্যে দিয়ে যদি আমি রোদটাকে কম বেশি করা হয় তাহলে আমার এই প্রবাহটা কি হচ্ছে কম বেশি করা যাবে। এই যে যেই ধর্মটা একটা পরিবাহীর মধ্যে দিয়ে প্রবাহকে কম বেশি করানো যায় সেটাই হচ্ছে আসলে রোদ। আচ্ছা, এখন ওহমের সূত্র থেকে আমরা কিন্তু আসলে রোদের একটা সংজ্ঞায় আসতে পারি। ওহমের সূত্র তোমরা সবাই জানো। ওহমের সূত্র কি? কোনো পরিবাহীর দুই প্রান্তে যদি বিভব পার্থক্য থাকে তখন তার মধ্যে দিয়ে কি হবে, ইলেকট্রিসিটি প্রবাহিত হবে। এবং এটা সব ওহমের সূত্রে যখনই কোনো একটা পরিবাহীর মধ্যে দিয়ে ইলেকট্রিসিটি অথবা প্রবাহ আমরা দরকার, তখন ওই পরিবাহীর দুই প্রান্তে অবশ্যই বিভব পার্থক্য থাকতে হবে। এখন ওহমের সূত্র থেকে আমরা জানি ভি প্রপোর্শন আই। যখনই আমরা বিভব পার্থক্য দিব তখনই সেখানে কি হবে, আমার কারেন্ট প্রবাহিত হবে। এই দুইটা থেকে আমরা এই সমানুপাতিক ধ্রুবক থেকে এই সূত্র থেকে আমরা ওহমের সূত্র থেকে আমরা রোধের সংজ্ঞাটাতে আসতে পারি। আচ্ছা, রোধের এককটা হচ্ছে কি ওহম। আচ্ছা, এখন আমরা বলবো যে তাহলে এক ওহম বলতে কি বোঝায়? কোনো একটা পরিবাহীর মধ্যে যদি কোনো পরিবাহীর দুই প্রান্তে যদি এক বিভব পার্থক্য তৈরি করা যায়, তখন ওই পরিবাহীর মধ্যে দিয়ে যদি 1 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হয় তাহলে যেটা হবে সেটা হচ্ছে কি 1 ওহম রোধ তৈরি হবে। আচ্ছা, এখন যদি আমাদের বলি, মাঝে মাঝে দেখবে তোমাদের পরীক্ষাতে এই ধরনের কোশ্চেনগুলো চলে আসে, কোনো পরিবাহীর রোধ 50 ওহম বলতে কি বোঝায়? কোনো পরিবাহীর রোধ 50 ওহম বলতে কি বোঝায়? অথবা এগুলো এক নাম্বারের জন্য তোমাদের চলে আসতে পারে। কোনো পরিবাহীর রোধ 50 ওহম বলতে কি বোঝায়? অথবা কোনো পরিবাহীর রোধ 40 ওহম বলতে কি বোঝায়? 40 ওহম বলতে কি বোঝায়? তখন তোমরা সবসময় মনে রাখবে এই সূত্রগুলো থেকে খুব সহজেই এই সংজ্ঞাগুলো লিখতে পারবে। কোনো একটা পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য যদি 50 ভোল্ট রাখা হয়, তখন ওই পরিবাহীর মধ্যে দিয়ে যদি 1 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হয় তাহলে ওই পরিবাহীর মধ্যে যে পরিমাণ রোধ তৈরি হবে সেটা হচ্ছে 50 ওহম। ঠিক একইভাবে যদি আমি বলি তাহলে 40 ওহম অথবা 40 ওহম রোধ বলতে কি বোঝায়? তাহলে কোনো একটা পরিবাহীর মধ্যে দিয়ে যদি 40 ভোল্ট পার্থক্য রাখা হয় অথবা 40 ভোল্ট বিভব পার্থক্য যদি রাখা হয় কোনো একটা পরিবাহীর মধ্যে দিয়ে, তাহলে ওই পরিবাহীর মধ্যে যদি 1 অ্যাম্পিয়ার কারেন্ট যায় তখন তার রোধকে আমরা কি বলবো? 40 ওহম। এখন কোনো একটা পরিবাহীর রোধ কিছু কিছু বিষয়ের উপর নির্ভর করে। কোনো একটা পরিবাহীর রোধ 4টি বিষয়ের উপর নির্ভর করে: পরিবাহীর দৈর্ঘ্য,
পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, পরিবাহীর দৈর্ঘ্য, দৈর্ঘ্য বলতে আমরা এখানে এল দ্বারা ডিনোট করতেছি, পরিবাহীর দৈর্ঘ্য, পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, ক্ষেত্রফলকে আমরা এ দ্বারা ডিনোট করতেছি, পরিবাহীর উপাদান, এই পরিবাহীর উপাদানটা হচ্ছে তুমি যেই তারের মধ্যে দিয়ে অথবা যার মধ্যে দিয়ে কারেন্টটা প্রবাহিত করবে ওই তারটা অথবা ওই তারটা কি দ্বারা তৈরি, সেটা হতে পারে তামার তৈরি অথবা বিভিন্ন ধরনের ধাতুর তৈরি, তার উপর ডিপেন্ড করবে আমার পরিবাহী রোধটা কি হচ্ছে। পরিবাহীর তাপমাত্রা, পরিবাহীর তাপমাত্রাটা হচ্ছে যখন পরিবাহীর তাপমাত্রা, তার মানে হচ্ছে কোনো একটা পরিবাহীর তাপমাত্রা কি পরিমাণ থাকতেছে তার উপর ডিপেন্ড করতেছে পরিবাহীর রোধটা। এখন পরিবাহীর তাপমাত্রা যদি কম বেশি হয়ে যায় তখন হচ্ছে রোধটা কম বেশি হয়ে যাবে। আমরা জানি যে রোধ তাপমাত্রার উপর নির্ভর করে, কিন্তু রোধ তাপমাত্রার উপর নির্ভর করে, তাপমাত্রা যদি আমরা কম বেশি করা হয় তাহলে আমাদের রোধও কি কম বেশি হবে। এখন রোধ যে তাপমাত্রার উপর নির্ভর করে তোমরা সবাই জানো কীরকম, যে আমাদের যখন আমরা শক্তি ব্যান্ড থেকে জানি যে আমাদের যে সর্বশেষ শক্তি ব্যান্ড সেটা হচ্ছে কি ভ্যালেন্স ব্যান্ড, ভ্যালেন্স ব্যান্ড থেকে আমাদের আরেকটা ব্যান্ড থাকে সেটা হচ্ছে কি, এটা হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড, আরেকটা হচ্ছে কি আমাদের কন্ডাকশন ব্যান্ড। যখন তাপমাত্রা বৃদ্ধি পায় কোনো একটা পরিবাহীর ক্ষেত্রে, যখন তাপমাত্রা বৃদ্ধি পাবে ধাতু ক্ষেত্রে অথবা পরিবাহীর ক্ষেত্রে সবসময় হয় কি আমাদের কন্ডাকশন ব্যান্ডেই মুক্ত ইলেকট্রনগুলো সব কন্ডাকশন ব্যান্ডেই থাকে। এখন যখন তাপমাত্রা বৃদ্ধি পায় তখন এই যে কন্ডাকশন ব্যান্ডে যে ইলেকট্রনগুলো থাকবে তাদের মাঝখানে সংঘর্ষ তৈরি হয়ে যাবে, এই যে মুক্ত ইলেকট্রন তাদের মাঝখানে কি সংঘর্ষ তৈরি হবে। যখনই তাপমাত্রা বৃদ্ধি পাবে তখন এই ইলেকট্রনগুলো মুক্ত ইলেকট্রনগুলোর মধ্যে সংঘর্ষ যখন আরও বেড়ে যাবে তখন একজন আরেকজনের চলার পথকে বাধা দেবে। এইভাবেই তাপমাত্রা যত বৃদ্ধি করে থাকবো আমাদের এই মুক্ত ইলেকট্রনগুলোর মধ্যে সংঘর্ষ আরও বাড়তে থাকবে, যখনই সংঘর্ষ বাড়বে তখনই কি রোধটা বৃদ্ধি পাবে। আচ্ছা, এবার আমরা পড়ব হচ্ছে রোধের সূত্র। রোধের দুইটি সূত্র আমরা সবাই জানি, তাপমাত্রা ও পরিবাহীর উপাদান যদি স্থির থাকে, রোধের সূত্র তাপমাত্রা, আমাদের এই জিনিসটা অবশ্যই মনে রাখবো। আমরা যখন পড়েছিলাম যে রোধের নির্ভরশীলতা চারটা জিনিসের উপর নির্ভর করে, একটা হচ্ছে পরিবাহীর দৈর্ঘ্য, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, পরিবাহীর উপাদান এবং পরিবাহীর তাপমাত্রা। যখন একটা পরিবাহীর উপাদান এবং তাপমাত্রাটা স্থির থাকবে তখন পরিবাহীর রোধ তার দুটি জিনিসের উপর নির্ভর করে, পরিবাহীর দৈর্ঘ্য এবং পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। এটা আমাদের সবসময় মনে রাখতে হবে। তাপমাত্রা এবং পরিবাহীর উপাদান যদি স্থির থাকে তাহলে পরিবাহীর একটা রোধের সূত্র, রোধ একটা পরিবাহীর দুটি জিনিসের উপর নির্ভর করে, দৈর্ঘ্যের উপর নির্ভর করবে, আর একটা হচ্ছে কি তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর নির্ভর করে। এখন প্রথম সূত্র হচ্ছে দৈর্ঘ্য সূত্র, আর সমানুপাতিক এল দ্বারা এখানে আমরা দৈর্ঘ্য বোঝাচ্ছি। যখন আমরা দৈর্ঘ্যের সূত্রটা কনসিডার করতে যাব তখন কিন্তু আমাদের ক্ষেত্রফলটা কি থাকবে, স্থির থাকবে, আর সমানুপাতিক এল। যখন তার মানে কি রোধ তার কি, তো ওই কোনো পরিবাহীর রোধ তার দৈর্ঘ্যের সমানুপাতিক, দৈর্ঘ্য যদি বাড়তে থাকে তার কি রোধও বাড়তে থাকবে, আর দৈর্ঘ্য যদি কমতে থাকে রোধও তার কমবে। এটা হচ্ছে কি আমার দৈর্ঘ্যের সূত্র। দ্বিতীয় সূত্র হচ্ছে কি আমার প্রস্থচ্ছেদের সূত্র। আচ্ছা, প্রস্থচ্ছেদের সূত্র নিয়ে যখন আমরা কথা বলতে যাব তখন আমার দৈর্ঘ্যটা কি থাকে, ধ্রুব কনস্ট্যান্ট থাকবে। আচ্ছা, আর সমানুপাতিক, তোমরা সবাই খেয়াল করো, আর সমানুপাতিক 1/a। তার মানে এটা হচ্ছে কি, আরটা হচ্ছে রোধটা হচ্ছে কোনো একটা পরিবাহীর প্রস্থচ্ছেদের ব্যস্তানুপাতিক হারে বাড়বে অথবা কমবে। যদি কোনো একটা পরিবাহীর, ব্যস্তানুপাতিক বলতে বোঝাচ্ছে এখানে, যদি কোনো একটা পরিবাহীর ক্ষেত্রফল বাড়ে তখন তার রোধটা কি কমে যাবে, যদি তার ক্ষেত্রফল কমে যায় তার রোধটা কি হচ্ছে কি বেড়ে যাবে। আচ্ছা, এখন তোমরা সবাই এই কোশ্চেনটা আমাদের মাঝে মাঝেই আসে, চিকন তারের রোধ কেন মোটা তার থেকে বেশি হয়। আচ্ছা, চিকন তারের রোধ কেন মোটা তার থেকে বেশি হয়? যদি আমি চিন্তা করি চিকন তারের রোধ বেশি, তার মানে হচ্ছে চিকন তারের ক্ষেত্রফলটা কি হচ্ছে, চিকন তারের রোধ বেশি থাকে, ক্ষেত্রফল অবশ্যই কি কম থাকে। যখনই কম থাকবে তখন যদি ভাগ করো, যদি কোনো কিছুকে 1 দিয়ে ডিভাইডেড করা হয় তখন কি হবে, এই রোধটা আমার কি হচ্ছে আরও বেড়ে যাচ্ছে। যদি এই ক্ষেত্রফলটা এটা বেশি হয়ে যায় তখন যদি আমি এটাকে 1 দিয়ে ভাগ করি তাহলে এটাকে আমার কমে যাচ্ছে। এর জন্যই হচ্ছে আমরা এই সূত্র থেকে বুঝতে পারবো যে চিকন তারের রোধ বেশি থাকবে আর মোটা তারের রোধ কম থাকবে। এখন আমরা এই দুটো সূত্র যদি এক করা হয় তাহলে আমরা জানি যে এই দুটো সূত্র যদি আমরা এক করি তাহলে আর সমানুপাতিক L/A। তার মানে হচ্ছে এই সমানুপাতিক ধ্রুবকটাকে উঠানোর জন্য আমরা একটা কি, এই সমানুপাতিক চিহ্নটাকে উঠানোর জন্য আমরা একটা কি সমানুপাতিক ধ্রুবক ইউজ করি, এটা হচ্ছে কি রো, L/A। এই রো হচ্ছে কি, আচ্ছা এই রোটা হচ্ছে কি আপেক্ষিক রোধ, কোন একটি তারের আপেক্ষিক রোধ, সেটা হচ্ছে পরিবাহীর উপাদানের আপেক্ষিক রোধ। এই রোটা হচ্ছে কি পরিবাহীর উপাদানের আপেক্ষিক রোধ। এটা নির্ভর করবে কি ওই পরিবাহীটা কি
উপাদান দিয়ে তৈরি করা হয়েছে এবং তার তাপমাত্রার উপর ডিপেন্ড করবে। এখন এই আপেক্ষিক রোধ যদি আমরা সংজ্ঞা দিতে চাই তাহলে রো ইজ ইকুয়াল টু কীভাবে করতে পারি, এই সূত্র থেকে দেখো রো ইজ ইকুয়াল টু আর এ বাই এল। এখন যদি বলা হয়ে যায় তাহলে আপেক্ষিক রোধ বলতে কি বোঝায়, তাহলে আমরা বলবো আপেক্ষিক রোধ বলতে কি বোঝায়, 1 মিটার দৈর্ঘ্য, দেখো এল ইজ ইকুয়াল টু কী ধরবো আমরা 1 মিটার, 1 মিটার দৈর্ঘ্য এবং 1 মিটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট কোনো একটি তারের রোধটাই হচ্ছে ওই তারের আপেক্ষিক রোধ। আর আপেক্ষিক রোধটা সবসময় পরিবাহীর উপাদানের আপেক্ষিক রোধ হবে। আচ্ছা, আপেক্ষিক রোধের মানটা এটা তোমাদের সবসময় মনে রাখতে হবে, আপেক্ষিক রোধের মানটা পরিবাহীর উপাদান এবং তাপমাত্রার উপর নির্ভর করবে, পরিবাহীর দৈর্ঘ্য এবং ক্ষেত্রফলের উপর এটা নির্ভর করবে না। আচ্ছা, এখন আপেক্ষিক রোধের একক, দেখো আপেক্ষিক রোধের যদি আমি এককটা বের করি, আপেক্ষিক রোধের একক হচ্ছে কি ওহম মিটার, আপেক্ষিক রোধের একক হচ্ছে কি ওহম মিটার, এটা হচ্ছে আপেক্ষিক রোধের একক হচ্ছে কি ওহম মিটার। আচ্ছা, এখন আমাদের এই চ্যাপ্টারের প্রথম যে টপিকসটা ছিল রোধের উপর কি আমাদের তাপমাত্রার প্রভাব। এখন রোধের সাথে কিন্তু আমাদের রোধের যে দুইটা সূত্র দেখলাম সেখানে কিন্তু কোথাও সরাসরি রোধের সাথে আমরা দুইটা সূত্র দেখেছি, আর সমানুপাতিক এল আর একটা হচ্ছে আর সমানুপাতিক 1/a। এখানে কিন্তু সরাসরি রোধের সাথে টি এর কোনো সম্পর্ক বলে নাই, বা রোধের সাথে আসলে টি এর কোনো সরাসরি সম্পর্ক না থাকলেও টি এর সাথে রোধের একটা সম্পর্ক হচ্ছে যদি আমি তাপমাত্রা বৃদ্ধি করা হয় তাহলে রোধ বাড়বে, কিন্তু সেটা সমানুপাতিক অথবা ব্যস্তানুপাতিক হারে না। এটা হচ্ছে যখন কোনো একটা তাপমাত্রা আমরা বৃদ্ধি করি তখন তার ওই যে আমরা আগেই পড়েছিলাম যে আমাদের কন্ডাকশন ব্যান্ড থেকে ইলেকট্রনগুলো যদি তাপমাত্রা আমি আস্তে বৃদ্ধি করতে থাকি তাহলে আমার কন্ডাকশন ব্যান্ড থেকে ইলেকট্রনগুলো খুব সহজে আমার পরিবহন ব্যান্ডে চলে যাবে, কন্ডাকশন ব্যান্ড থেকে পরিবহন ব্যান্ডে যাবে। আচ্ছা, এটা যদি আমার কন্ডাকশন ব্যান্ড হয়ে থাকে এখান থেকে পরিবহন ব্যান্ডে যাবে, যখনই যেতে থাকবে তখন কি হচ্ছে তাপমাত্রার বৃদ্ধির সাথে সাথে আবার রোধ বাড়বে। এবং আমাদের আরেকটা জিনিস এইখানে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস আমাদের পড়তে হবে, কিছু কিছু ধাতুর ক্ষেত্রে যদি আমি তাপমাত্রা বৃদ্ধি করি তাহলে হচ্ছে কি রোধ আবার বৃদ্ধি পায়, কিন্তু বাট তোমরা এটা দেখবে যে অধাতু যে মানে অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে বলা হয় যদি তাপমাত্রা বৃদ্ধি করা হয় তখন তার রোধ হচ্ছে ধীরে ধীরে কমে যায়। বাট এটা কেন হয় সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে? এবং আমাদের নতুন আমরা এখন তোমরা পড়বে যে আরেকটা নতুন তোমাদের একটা কি বলবো সুপার কন্ডাক্টর অথবা অতি পরিবাহিতা বলতে তোমাদের এরকম একটা জিনিস তোমরা এই চ্যাপ্টারটাতে পড়তে পারবে। তো সুপার কন্ডাক্টরের ব্যাপার হচ্ছে সেখানে আসলে কখনোই রোধটা থাকে না, সুপার কন্ডাক্টরের ভিতরে রোধটা আসলে কি শূন্য থাকে। এটা হচ্ছে অনেক নিম্ন তাপমাত্রায় করা হয়, অনেক নিম্ন তাপমাত্রা যখন যায় তখন এই ইলেকট্রনগুলো একে অপরের সাথে সংঘর্ষে লিপ্ত হয় না, তখন তাদের মাঝখানে রোধটা হচ্ছে কি শূন্য থাকে। কিন্তু তোমাদের এইখানে এই অধ্যায়ের জন্য একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে অর্ধপরিবাহীর মধ্যে কেন তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে তাদের রোধটা কমে যায়। অর্ধপরিবাহীর ক্ষেত্রে আমাদের যে আমরা এটা যখন কন্ডাকশন ব্যান্ড পরিবহন ব্যান্ড বলি, পরিবহন ব্যান্ড, আর এটা হচ্ছে আমার যোজন ব্যান্ড। পরিবহন ব্যান্ডের ক্ষেত্রে পরিবাহীর ক্ষেত্রে অথবা ধাতু যেগুলো আমরা ব্যবহার করি পরিবাহীর ক্ষেত্রে হয় কি পরিবহন ব্যান্ডেই আমাদের যে মুক্ত ইলেকট্রনগুলো সবগুলো পরিবহন ব্যান্ডেই থাকে, আর যোজন ব্যান্ডটা আর অর্ধপরিবাহীর ক্ষেত্রে পরিবহন ব্যান্ডে সব মুক্ত ইলেকট্রন থাকে না, যোজন ব্যান্ডেই সব মুক্ত ইলেকট্রনগুলো থাকে। যখন তাপমাত্রা বৃদ্ধি করা হয় তখন তাপমাত্রা ধীরে ধীরে বৃদ্ধি করার ফলে যোজন ব্যান্ড থেকে ইলেকট্রনগুলো ধীরে ধীরে কি পরিবহন ব্যান্ডের দিকে চলে যায়। যখনই তাপমাত্রা বৃদ্ধি করতেছি আমি যোজন ব্যান্ড থেকে ইলেকট্রনগুলো পরিবহন ব্যান্ডের দিকে যাবে তখন হচ্ছে কি তখনই তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহীর ক্ষেত্রে হয় কি রোধ কমে যায়। আচ্ছা, তোমাদের এই অধ্যায়ে একটা হচ্ছে রোধের উষ্ণতা সহগ। এই রোধের উষ্ণতা সহগ থেকে আমরা বুঝতে পারবো আসলে তাপমাত্রার সাথে রোধের কি সম্পর্কটা। সরাসরি রোধের সাথে তাপমাত্রার কোনো সম্পর্ক আমরা পাবো না, বাট রোধের এই উষ্ণতা সহগ থেকে আমরা বুঝতে পারবো কোনো পরিবাহী যখন তাপমাত্রা বৃদ্ধি করা হবে তখন সে কীরকম ব্যবহার করবে। দেখো রোধের উষ্ণতা সহগ বলতে কি বোঝায়, দেখো 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার একক রোধের কোনো পরিবাহীর তাপমাত্রা প্রতি একক বৃদ্ধিতে, তোমাদের এটা সবসময় মনে রাখতে হবে, প্রতি একক বৃদ্ধিতে তার রোধের যে বৃদ্ধি ঘটে তাকে তার ওই উপাদানের রোধের উষ্ণতা সহগ বলা হয়। এটা হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা যদি কোনো একটা পরিবাহীর রোধ যদি তোমার 5 ওহম থাকে, এখন তুমি একক তাপমাত্রা বৃদ্ধি করলা, ধরো 1 কেলভিন তুমি তাপমাত্রা বৃদ্ধি করলা, যদি তোমার সেই রোধটা 6
ওহম হয়ে যায় অথবা 7 ওহম হয়ে যায়, যদি 1 কেলভিন তাপমাত্রার বৃদ্ধিতে তোমার ওই পরিবাহী রোধটা যা হবে, এই যে পার্থক্যটা, সেটাই হচ্ছে তোমার রোধের উষ্ণতা সহ। এর থেকে তুমি বুঝতে পারবে, এই রোধের উষ্ণতা সহগ থেকেই বুঝতে পারবে যে টেম্পারেচার সাথে আর এর সাথে আসলে টি এর সম্পর্কটা কি আসতেছে। তুমি যদি কোনো একটা তাপমাত্রা বৃদ্ধি করতেছো অথবা কমাচ্ছ, তখন আসলে তোমার ওই তারের রোধটা কি আসতেছে। এখন এই জন্য রোদের উষ্ণতা সহগকে আলফা দ্বারা প্রকাশ করা হয়। তোমরা জানবে যে রোদের উষ্ণতা সহগকে তাহলে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কোনো পরিবাহী রোধ হচ্ছে আর নট, এবং 3 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় যখন তুমি তাপমাত্রা বৃদ্ধি করতেছো, সেই বৃদ্ধি তাপমাত্রা হচ্ছে কিন্তু 3 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কোনো পরিবাহী রোধ হচ্ছে আর থিটা। এখান থেকে আমরা পাচ্ছি আলফা ইজিক্যাল টু আর থিটা মাইনাস আর নট বাই আর থিটা। এই আলফাটাই হচ্ছে আমার রোধের উষ্ণতা সহ। আচ্ছা, এবার এই ইকুয়েশনটা আমরা যদি একটু চেঞ্জ করি, তারপরে আমরা কি আর থিটার মানটা বের করতে পারতেছি। আর থিটার মানটা হচ্ছে যখন 3 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আমাদের ওই রোধটার ওই পরিবাহীর কি পরিমাণ রোধ হচ্ছে, সেটা হচ্ছে আমার এই আর থিটা। আর থিটাটা হচ্ছে যখন আমি তাপমাত্রাটা চেঞ্জ করতেছি, ধরো 0 থেকে আমি যত ক্যালভিন 1 ক্যালভিন চেঞ্জ করার পর আমার যে রোধটা আসতেছে, সেইটার মানটা পাবো আমি এই আর থিটা থেকে। আচ্ছা, এখন এটার এককটা কি? রোদের উষ্ণতা সহগ একক হচ্ছে প্রতি ক্যালভিন। তার মানে হচ্ছে প্রতি ক্যালভিন বৃদ্ধিতে আমি কি পরিবর্তন হচ্ছে। এখন দেখবে তোমাদের মাঝে মাঝে এই কোশ্চেনটা চলে আসে, টংস্টেনের রোধের উষ্ণতা সহগ এত বলতে কি বোঝায়? উষ্ণতা সহগ এত বলতে আসলে কি বোঝাচ্ছে? যদি আমি বলি 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় টংস্টেনের রোধ হচ্ছে 1 ওহম। 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় টংস্টেনের রোধ হচ্ছে কি 1 ওহম। এখন 1 ডিগ্রি সেন্টিগ্রেড 1 ক্যালভিন বৃদ্ধি করাতে অথবা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করাতে টংস্টেনের রোধটা তাহলে কত হয়ে যাবে? 4.5 10⁻³ ওহম। এটাই হচ্ছে টংস্টেনের উষ্ণতা সহগ। বুঝতে পেরেছি? 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় যদি টংস্টেনের উষ্ণতা রোধ হয় 1 ক্যালভিন, তাহলে 1 ক্যালভিন তাপমাত্রা চেঞ্জ করার পর টংস্টেনের রোধ হয়ে যাবে এত। এটাই হচ্ছে রোধের উষ্ণতা সহগ। এই সূত্র থেকে তোমরা বিভিন্ন রকম বোর্ডে তোমাদের অঙ্ক চলে আসতে পারে। দেখো সিলেট বোর্ড 2019 দেখো একটা ম্যাথ তোমাদের আসছে, ঠিক এই সূত্রটা নিয়ে তোমাদের এই ম্যাথটা আসছে, যে রোদের উষ্ণতা সহগ বের করতে বলছে। দেখো স্বাভাবিক তাপমাত্রায়, সবাই একটু খেয়াল করো, স্বাভাবিক তাপমাত্রায় 25 ডিগ্রি সেন্টিগ্রেড টংস্টেন তারের রোধ হচ্ছে 65। কি বলা হয়েছে? স্বাভাবিক তাপমাত্রা বা 25 ডিগ্রি সেন্টিগ্রেড টংস্টেনের রোধের হচ্ছে 65। এরূপ তার দিয়ে দুটি বৈদ্যুতিক হিটারের কুণ্ডলী তৈরি করে বৈদ্যুতিক লাইনের সাথে 220 ভোল্ট সমান্তরালে যুক্ত করা হলো। এতে কুণ্ডলীর তারের তাপমাত্রা হয়েছে কত? 250। খেয়াল করো। আচ্ছা, উত্তীর্ণ হলো প্রথম কুণ্ডলীর তারের দৈর্ঘ্য ও ব্যাস এবং দ্বিতীয় কুণ্ডলীর তারের দৈর্ঘ্য তুলনায় দ্বিগুণ। টংস্টেনের রোধের উষ্ণতা সহগটা দেওয়া আছে। দেখো তোমরা যখনই গণিত করতে যাব, তখন আমাদের কাছে কি কি দেওয়া আছে এবং আমাদের কি কি করতে হবে। দেখো প্রথম হচ্ছে, দেখো এখানে প্রাথমিক তাপমাত্রা দেওয়া আছে θ1 = 25 ডিগ্রি সেন্টিগ্রেড। আচ্ছা, চূড়ান্ত তাপমাত্রা θ2 হচ্ছে 250 ডিগ্রি সেন্টিগ্রেড। প্রাথমিক তাপমাত্রার রোধ, দেখো এই যে প্রাথমিক তাপমাত্রার রোধটা এখানে দেওয়া আছে 65 ওহম। আচ্ছা, রোধের উষ্ণতার সহগ হচ্ছে এত। এবার আমাকে বের করতে কি বলেছে? দেখো বলছে, দেখো 250 ডিগ্রি সেন্টিগ্রেডের টংস্টেন তারের রোধ কত হবে? টংস্টেন তারের রোধটা কত হবে? θ2টা বের করতে বলছে। এখন যদি আমি করতে যাই, তাহলে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার রোধ θ0 এবং 3 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার রোধ হচ্ছে কত? আমার এই সূত্রটা আমরা অবশ্যই আগেই পড়েছি। তাহলে আমার দেখো 3 ডিগ্রি সেন্টিগ্রেড প্রথম তাপমাত্রাটা কত দেওয়া আছে? তাহলে 25 ডিগ্রি সেন্টিগ্রেডে আমার R1 = 0.1 প্লাস আলফা। এখানে আলফার মানটা তুমি এই মানটা ইউজ করবে, আর এখানে আমার থিটা কত হচ্ছে? 25 আলফা। এটা হচ্ছে তোমার 1 নম্বর সমীকরণ। আচ্ছা, এবার আমি যদি 220 ডিগ্রি সেন্টিগ্রেড চিন্তা করি, 220 ডিগ্রি সেন্টিগ্রেডে R2 = R0 1 প্লাস, দেখো এখানে R2-র ক্ষেত্রে আমার রোধ দেওয়া আছে কত, সেই রোধটা আমি বের করব। আচ্ছা আচ্ছা, হ্যাঁ R2-র ক্ষেত্রে হচ্ছে এই যে টেম্পারেচারটা আমার দেওয়া আছে, তার টেম্পারেচার 250 × আলফা। এই দুইটা হচ্ছে ইকুয়েশন। এখন তুমি যদি এই দুইটা ইকুয়েশনকে 2 নম্বর ইকুয়েশন যদি তুমি 1 নম্বর ইকুয়েশন দিয়ে ভাগ দাও, তখন R2 = তুমি কি লিখতে? R1 = কি লিখবে? R2 1 প্লাস 25 × আলফা হচ্ছে R0 1 প্লাস 25 আলফা। এখান থেকে তুমি কাটাকাটি করলে এই মানগুলো বসানোর পর তুমি R2-র মানটা পেয়ে যাবে। R2-র মানটা যখন R2, তাহলে R2 = কত আসতেছে? R2 = R1। এটা হচ্ছে তুমি যখন এই মানটা করবে, তখন ওই মানটা ক্যালকুলেশন করার পর, এটা তুমি ক্যালকুলেশন করার পর তুমি এই মানটা
পেয়ে যাবে। বিকজ দেখো আলফার মানটাও তোমার দেওয়া আছে 4.5 10⁻³ আর 250। যখন তুমি মানগুলো করবে তখন তুমি পেয়ে যাবে এবং তুমি R2 এর মানটা পেয়ে যাবে। তুমি এইভাবে এই সূত্র দিয়ে যতগুলো অঙ্ক তুমি দেখবে যে বোর্ডে চলে আসছে, তোমরা সবাই সুন্দর মতো এগুলো একটু করে ফেলবে। ঠিক এভাবেই দেখবে যে তুমি যখন একটা কিছু পড়ার পর তুমি অবশ্যই কোশ্চেনগুলো যত সলিউশন করবে তত তুমি ভালো করতে পারবে। আচ্ছা আচ্ছা, আজকের জন্য শেষ। আল্লাহ হাফেজ।